বাংলাদেশের স্ট্যাটিস্টিক্স আমি বিশ্বাস করি না। প্রথম কথা, শেখ হাসিনা বাংলাদেশের স্ট্যাটিস্টিক্সের নামে যেটা করে গেছেন 15 বছর ধরে, এটাকে আমি স্ট্যাটিস্টিক্যাল ইঞ্জিনিয়ারিং বলি। এটাকে সর্ব বিষয়ে এটা একটা ধাপ্পাবাজির একটা স্ট্যাটিস্টিক্স করে গেছেন। কাজে জিডিপির যে গল্প আপনারা শুনেছেন 6%, 7%, একটাও আমি বিশ্বাস করি না। আমি যখন আমার নির্বাসিত জীবনে ছিলাম, সেখান থেকে আমি ওয়ার্ল্ড ব্যাংকের চিফ বিভিন্ন লোককে আমি চিঠিপত্র লিখেছি, এডিবিকে চিঠি লিখেছি যে শেখ হাসিনার কোনো স্ট্যাটিস্টিক্স আমি বিশ্বাস করি না। এই যে পার ক্যাপিটা জিডিপির যে হিসাব, এটাও ভুয়া। কারণ আপনার ওয়েলথের হিসাব ভুয়া, আপনার জনসংখ্যার হিসাব ভুয়া, কাজে পার ক্যাপিটার হিসাবই ভুয়া। এখানে আরও ইকোনমিস্টরা বসে আছেন, আমি ভুল বললে তারা হয়তো সেটাকে শুধরে দেবেন আমার বক্তব্যের পরে। তো এখন বাংলাদেশের জিডিপি গ্রোথ আপনারা জানেন যে গত 3 প্রান্তিকে, এই লাস্ট ফিনান্সিয়াল ইয়ার যেটা শেষ হলো, 3 প্রান্তিকে পরপর জিডিপি ইজ ডাউন। যে কথার একটু আগে আমার আগের বক্তা বললেন এটা 2%-এও নামতে পারে। আমি জানি না 2%-ও নামবে কিনা, কিন্তু এডিবি বলেছে যে এবার 3.5%-এর উপরে জিডিপি হবে না। এটা হচ্ছে এডিবির ফোরকাস্ট, সম্ভবত 3.46 or something like that, এরকম কিছু একটা হবে। তাহলে জিডিপির অবস্থা আমাদের ভয়াবহ, এটা আগে আমাদের মানতে হবে। কাজেই বর্তমান সরকারের প্রথম দায়িত্ব ছিল বলে আমি মনে করি, 5 মাস কিন্তু হয়ে গেছে, একেবারে কম সময় না। মানে প্রস্তুতির জন্যে, পারফরমেন্সের জন্য এখনো সময় আমরা এখনো বিবেচনা করব না, কিন্তু প্রস্তুতির জন্য 5 মাস একেবারে কম সময় না। তাহলে প্রথম তাদের স্বীকার করা উচিত ছিল যে আমার ওয়েলথ ক্রিয়েশন হচ্ছে না, তাহলে ওয়েলথ ক্রিয়েশন করতে হবে, জিডিপি গ্রোথ বাড়াতে হবে, নাহলে আসবে কোত্থেকে? এখন ওয়েলথ ক্রিয়েশন কীভাবে করবেন? আমি আমার সেই প্র্যাকটিসিং ইকোনমিক্সে আমি একটু প্রাচীনপন্থী, বয়সেও প্রাচীন, পন্থাতেও প্রাচীন। আমি মনে করি বাংলাদেশে আপনার যদি ওয়েলথ ক্রিয়েশন করতে হয় তাহলে জব ক্রিয়েশন করতে হবে। ফ্যামিলি কার্ড ইজ নট দ্য সলিউশন, জব ক্রিয়েশন ইজ দ্য সলিউশন। এটা আমি মনে করি আমার হয়তো চিন্তাধারা প্রাচীনপন্থী, আগেই বললাম আমি। কারণ মানুষকে, আমি একসময় সরকারে ছিলাম, আপনারা জানেন, খুব ছোট দায়িত্বে ছিলাম, তো খুবই জুনিয়র ব্যক্তি ছিলাম সরকারে সেই সময়, কিন্তু ইকোনমি নিয়েই কাজ কারবার করতাম আমি। তো আমার যেটা ছিল যে আমরা আমাদের ইকোনমিকে ঋণ নির্ভর থেকে ইনভেস্টমেন্ট নির্ভরে নিয়ে আসব। এটা আমি বলেছিলাম আজ থেকে প্রায় 20-25 বছর আগে। আমার ভালো লাগলো, কাল না পরশু দেখলাম প্রধানমন্ত্রী এই কথাটা বলেছেন। তো সেটা আমার মনে হলো যে 25 বছর আগে আমি এই কথাটা বলেছিলাম যে ঋণ নির্ভর থেকে আমরা ইনভেস্টমেন্ট নির্ভরে নিয়ে আসব। তো এখন এটা যদি করতে যাই তাহলে ফ্যালাসিটা দেখেন। আজকে কিন্তু একটা বিনিয়োগ সম্মেলন হচ্ছে বাংলাদেশে, সেখানে প্রধানমন্ত্রী বক্তৃতা দিয়েছেন, এবং আজকেই ঢাকা শহরে গ্যাস নাই। আপনি ফ্যালাসি বুঝতে পারছেন? আজকে দেশের প্রধানমন্ত্রী বিনিয়োগ সম্মেলন করছেন, কিন্তু সেই দিনই সমস্ত পেট্রোল পাম্পগুলো, না যেগুলোতে সিএনজি দেয়, সেই পাম্পগুলো সব বন্ধ, সেখানে গাড়ির সারি, কারণ গ্যাস নাই। তো আপনার যে দেশে গ্যাস নাই সেই দেশে আপনি কিভাবে বিনিয়োগ সম্মেলন করতে পারেন? এটা অনেকটা ঘোড়ার আগে গাড়ি জোড়ার মতো অবস্থা হয়ে গেছে। কাজেই সরকারের বিনিয়োগ সম্মেলন আমি মনে করি ইটস টু আর্লি। বিনিয়োগ সম্মেলন না করে এখন যে কাজে মনোনিবেশ করা দরকার ছিল, যে বিনিয়োগের জন্য যে এলিমেন্টগুলো লাগে সেগুলোর ব্যবস্থা করায় সময় কাটানোটা বেশি দরকার ছিল, সম্মেলন না করে। আমি গ্যাসের যে সমস্যা সেটা কীভাবে সমাধান করব, বিদ্যুৎ কিভাবে সমস্যার সমাধান করব, আমার ম্যান পাওয়ারেও কিন্তু সমস্যা আছে। সমস্যাটা কি? সংখ্যায় না, কোয়ালিটিতে। কোয়ালিটি ম্যান পাওয়ার, কোয়ালিটি বলতে আমি বলছি না কোয়ালিটি মানে পিএইচডি না, কিন্তু কোয়ালিটি মানে হচ্ছে যার যে কাজের দরকার। যেমন আপনি পিএইচডি হতে পারেন, আপনি হয়তো কথার কথা লিটারেচারে পিএইচডি, এখন আপনাকে ফ্যাক্টরিতে যদি কাজ দেওয়া যায় আপনি সেখানে কোয়ালিটি পারসন না। ওখানে আমার ফ্যাক্টরির জন্য যে সে হচ্ছে কোয়ালিটি পারসন। আপনি বিশাল ডিগ্রি নিয়ে আসতে পারেন বিদেশে, বাট ইউ আর নট দ্য রাইট পারসন দেয়ার। সুতরাং এই কাজগুলো আমি আগে রেডি না করে আমি বিনিয়োগ সম্মেলন করছি।
আমার ধারণা এগুলো 2 বছর সরকারের সময় নেওয়া উচিত ছিল এটাকে অর্গানাইজ করার জন্য, তারপরে আপনি বিনিয়োগ সম্মেলন করেন। ইট উড হ্যাভ বিন বেটার, আমার ক্ষুদ্র বুদ্ধিতে এটা মনে হয়। তাহলে কি হলো? জিডিপি। এখন ওই যে আর একটা বলি প্রাচীনপন্থী, তাহলে বাংলাদেশে যদি জব ক্রিয়েশন করতে হয় তাহলে 2টো সেক্টরকে, আমার 3টা সেক্টরের মধ্যে 2টো সেক্টরকে আমাকে প্রায়োরিটি দিতে হবে। একটা সেক্টর হচ্ছে ম্যানুফ্যাকচারিং। ম্যানুফ্যাকচারিংয়ে যদি আমি না যাই তাহলে এত মানুষকে আমি চাকরি কোথা থেকে দিব? সুতরাং কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো শেখ হাসিনা এটার জন্য অনেক কিছুর জন্য দায়ী। এই যে এখন যে ম্যানুফ্যাকচারিং নিয়ে আমরা আর কোনো কথা শুনি না, এটার জন্য শেখ হাসিনা দায়ী। কারণ শেখ হাসিনার যে জিডিপির যে গল্প ছিল, সেই গল্প ছিল মেগা প্রজেক্ট নির্ভর গল্প। এই 15 বছর ধরে আপনারা উন্নয়নের যে গল্প শুনেছেন, সব গল্প মেগা প্রজেক্ট। কারণ কি? মেগা প্রজেক্ট থেকে চুরি করা যায়, মেগা প্রজেক্ট থেকে দুর্নীতি করা সহজ। এই জন্য এই 15 বছর ধরে আপনারা কখনো ম্যানুফ্যাকচারিং এর গল্প কারো মুখ থেকে শোনেন নাই। আর আমি যখন ক্ষুদ্র দায়িত্ব পালন করতাম বিনিয়োগ বোর্ডের এই চেয়ারম্যান হিসেবে, নির্বাহী চেয়ারম্যান তো প্রধানমন্ত্রী নিজে, নির্বাহী চেয়ারম্যান হিসেবে আমাদের কথা ছিল যে ম্যানুফ্যাকচারিং সেক্টরে আমার ডাবল ডিজিট গ্রোথ লাগবে। এবং ওই সময় আমার মনে আছে পরপর 2 বছর আমরা ডাবল ডিজিট গ্রোথ করেছিলাম। হাইয়েস্ট 13% গ্রোথ হয়েছিল। I think it was in fiscal 2004. Because that was the target. আমরা টার্গেট করেছিলাম ম্যানুফ্যাকচারিং এ ডাবল ডিজিট গ্রোথ। ম্যানুফ্যাকচারিং এ ডাবল ডিজিট গ্রোথ করলে আপনি জব ক্রিয়েশন করতে পারবেন। মুখের কথায় তো জব ক্রিয়েশন হবে না। এটা গেল একটা। দ্বিতীয় হলো কৃষি। কৃষির কিন্তু আমাদের টোটাল ইকোনমিতে কৃষির ভাগটা কম। আই থিঙ্ক ইট ইজ অ্যাবাউট 21% বা মেবি লেস দ্যান 21%। এখন 21, 22, অ্যারাউন্ড 20%, 1/5। কিন্তু জনসংখ্যার ক্ষেত্রে সব থেকে বেশি লোক কাজ করছে কিন্তু কৃষিতে। কাজে কৃষি ইজ ইম্পর্টেন্ট। আমার জিডিপির জন্য ইম্পর্টেন্ট না হলেও কৃষি আমার এমপ্লয়মেন্টের জন্য ইম্পর্টেন্ট, কৃষি আমার ফুড সিকিউরিটির জন্য ইম্পর্টেন্ট। এবং এরপরে আসবে সার্ভিস সেক্টর। তো আমি এখনো মনে করি আমাদের 1 এবং 2 ম্যানুফ্যাকচারিং এবং কৃষি হওয়া উচিত আমাদের দৃষ্টিটা। তারপরে আমি 3 নম্বরে গিয়ে আমি সার্ভিস সেক্টরে যাব। সার্ভিস সেক্টরে যেতে হলে ইকোনমি আরেকটু গ্র্যাজুয়েট করা দরকার। এটা ইকোনমিস্ট আমার একটু আগে বক্তৃতা দিয়ে গেছেন, ওনারা আমার থেকে ভালো জানেন। কিন্তু অ্যাজ এ প্র্যাকটিসিং পারসন, একসময় মিল কারখানায় কাজ করেছি, সেই অভিজ্ঞতা থেকে আমি এই কথাগুলো বলছি। আচ্ছা, তাহলে প্রথম হলো আমাদের তাহলে জিডিপি গ্রোথ বাড়াতে হবে। এটা হচ্ছে আমার টার্গেট নাম্বার 1 হওয়া উচিত গভর্নমেন্টের। আমার জিডিপি বাড়াতে হবে। কি সমস্যা এটা নিয়ে বসা দরকার সরকারের, সব স্টেক হোল্ডারদের সাথে বসা দরকার। অপোজিশন পজিশন দেখার কোনো প্রয়োজন নাই। অল স্টেক হোল্ডারের সাথে বসে বলা দরকার, আসেন ভাই আমরা কিভাবে ন্যাশনাল ওয়েলথ বাড়াতে পারি। নাও নেক্সট পয়েন্ট, আমরা যদি ধরে নেই, খুব শর্টে আমি শেষ করবো, এই জন্য ডিটেলসে যাচ্ছি না। আমরা যদি ধরে নেই যে আমাদের জিডিপির প্রবলেম সলভ হয়ে গেল, আগামী 2-3 বছরের মধ্যে আমরা জিডিপিতে 5-6%, অন্তত 6% চলে গেলাম মিনিমাম, তাহলে এরপরে আসবে ডিস্ট্রিবিউশনের কথা, যে ওয়েলথ ডিস্ট্রিবিউশনটা কি করে হবে। আমাদের দেশে অধিকাংশ সম্পদ তো অল্প সংখ্যক মানুষের হাতে চলে গেছে। তো আপনার এটাকে ডিস্ট্রিবিউশন করতে হবে। তো জিনি ইন্ডেক্সে আমাদের জায়গাটা কত? আপনারা জানেন জিনি কোএফিসিয়েন্ট যেটা আছে, যেটা 0 to 1, যেখান থেকে বুঝতে পারি যে আমাদের দেশের ডিস্ট্রিবিউশনের অবস্থা কি, খুবই খারাপ। আমাদের 0.5 এর কাছাকাছি, 0.5 মাঝামাঝি, মনে হয় যেন মাঝামাঝি, কিন্তু 0.5 ইজ ভেরি পুয়ার। আসলে 0.5 পিওর। এবং অ্যাকচুয়ালি হিসাব করলে এখানেও হয়তো হিসাবে প্রবলেম থাকতে পারে। অ্যাকচুয়াল হিসাব করলে হয়তো 0.5 এর থেকে খারাপ দেখতে পাবো। মানে হচ্ছে 0-1 এর মধ্যে আপনি যত 1 এর দিকে যাবেন তত খারাপ, যত 0-র দিকে আসবেন তত ভালো। তার মানে আপনি পারফেক্ট। 0 মানে হচ্ছে পারফেক্ট ডিস্ট্রিবিউশন, সব মানুষের কাছে সমান ডিস্ট্রিবিউশন হচ্ছে। সুতরাং আমাদের ডিস্ট্রিবিউশনটার দিকে নজর দিতে হবে। এই কথাটা আমি এখন ইকোনমিস্টদের মুখে শুনি না, দুর্ভাগ্যজনকভাবে। এটা যেন ভুলে গেছে সবাই। জিডিপি গ্রোথ এই গল্পের মধ্যে আছে, ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনা নাই। তো এই আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ। যদি ডিস্ট্রিবিউশন হতো তাহলে আমার কার্ডের দরকার নাই, জনগণের কাছে ওয়েলথ এমনি চলে যেত। ওয়েলথ তো জনগণেরই ওয়েলথ, কাজে এটা ভাগ হওয়া দরকার। আচ্ছা, নেক্সট পয়েন্ট হলো
যে এখন এই যে কাজ দুটো আমাদের যদি করতে হয়, তাহলে এক তো হচ্ছে যে এলিমেন্টগুলি আমাদের দরকার, যেমন ধরেন প্রোডাকশনের জন্য কি দরকার, মানি দরকার, প্রোডাকশনের জন্য ম্যাটেরিয়াল দরকার, প্রোডাকশনের জন্য ম্যান দরকার। আমরা তো এই তিনটেই মোটা দাগে বলে থাকি। তাহলে আমাদের যে ম্যান পাওয়ার, সেই ম্যান পাওয়ারেরও একটা প্ল্যানিং দরকার আমাদের, যেই কাজটা আমরা এত বছরে করতে পারি নাই। যে আমাদের কোন সেক্টরে কত জনসংখ্যার প্রয়োজন, এটারও তো কোনো স্টাডি নাই বাংলাদেশে। এবং বাংলাদেশের আপনি ইন্ডাস্ট্রিয়াল, যখন আমি গ্রোথের কথা বলি, আমার টার্গেট ইন্ডাস্ট্রি কি হবে, সেটারও তো কোনো সিদ্ধান্ত আমরা এখনো নিতে পারি নাই। এবং আপনি দেখেন, একসময় মনে হচ্ছিল গার্মেন্টসে আমরা খুব ভালো করছি। আমি একসময় মনে হচ্ছিল, কথাটা কেন বলছি আমি একটু পরেই বলবো, কারণ গার্মেন্টসে আমরা নাম্বার 2-তে চলে গেছিলাম। চায়না নাম্বার 1, আমরা নাম্বার 2। কিন্তু এখন কিভাবে আমাদের পতন হচ্ছে, এটা যারা গার্মেন্টসের সাথে জড়িত আছেন তারা জানবেন। অলরেডি ভিয়েতনাম আপনাদেরকে ক্রস করে চলে গেছে। যে ভিয়েতনাম এই 70 দশক পর্যন্ত তারা যুদ্ধ বিগ্রহ করেছে, সেই ভিয়েতনামের পার ক্যাপিটা ইনকাম এখন মোর দ্যান $5,000। আমরা যে এত গল্প শুনলাম হাসিনার সময়, আমরা উন্নত বিশ্ব হয়ে গেছে, হ্যান হয়ে গেছে, আপনার পার ক্যাপিটা ইনকাম কত? আমি যদি স্ট্যাটিস্টিক্স মেনেও নেই যে সরকারি স্ট্যাটিস্টিক্স ঠিক আছে, দ্যাট ইজ বিলো $3,000, $2,850 মতো আপনাদের পার ক্যাপিটা ইনকাম, যেখানে ভিয়েতনামের 5,000+। ভিয়েতনামের জিডিপি গ্রোথ কত জানেন এই বছর, এই মুহূর্তে, এই লাস্ট কোয়ার্টারে? 8.2%। 8.2% ভিয়েতনামের জিডিপি গ্রোথ, যেখানে ভিয়েতনামের বেস অলরেডি আপনার থেকে বেশি, সেখানে 8.2%। আর আমার এই ন্যারো বেসের উপরে আমার গ্রোথ হলো 3.5%। তাহলে আমি ভিয়েতনামের কাছে পরাজিত হয়ে গেছি। আমার আর কি সিঙ্গাপুর বানাবেন না আরো কি বানাবেন দেশকে, এই গল্পের তো কোনো প্রয়োজন নেই। আরেকটা একটু বলে রাখি, এই সিঙ্গাপুরের সাথে তুলনাটা, মানে এর চেয়ে বড় মূর্খের মতো কথা আর কিছু হতে পারে না। কেন কি জানেন? সিঙ্গাপুর যে সিটি স্টেট, একটা সিটি স্টেটের সাথে আপনি বাংলাদেশের তুলনা করছেন। ওই যে বলে না, অ্যাপেল আর অরেঞ্জের মধ্যে কোনো তুলনা হয় না, কিন্তু বাংলাদেশে এটা খুব কমন কথা, আমরা সিঙ্গাপুর হয়ে গেছি। এবং এই যে সিঙ্গাপুর হয়ে গেছে, এই গল্প কিন্তু আরো একবার আমরা শুনেছিলাম যখন ট্রানজিটের গল্প হচ্ছিল বাংলাদেশে। মনে আছে 1/11-এর সময় যখন ট্রানজিটে দেওয়ার পক্ষে এক ধরনের, ভারতকে ট্রানজিট দেওয়ার পক্ষে এক ধরনের ক্যাম্পেইন চলছিল, বাংলাদেশের বাঘাবাগে ইকোনমিস্টরা তখন বলেছিলেন, বাঘাবাগে ইকোনমিস্ট, নাম করে ইকোনমিস্ট, যে বাংলাদেশে ট্রানজিট দিলে এটা সিঙ্গাপুর হয়ে যাবে। দ্যাট ওয়াজ দ্য ল্যাঙ্গুয়েজ। তো সেই ইকোনমিস্টদের এখন এরকম একটা মিটিংয়ে ধরে এনে জিজ্ঞেস করা উচিত, আপনার সিঙ্গাপুর হওয়ার কি হলো? কেউ কেউ বলেছিলেন ট্রানজিট দিলে বছরে $1 বিলিয়ন আয় হবে। $1 বিলিয়ন দূরের কথা, বছরে $1 মিলিয়ন পান নাকি? $1 মিলিয়ন আয় হয় নাকি বাংলাদেশে? তো এই যে ইকোনমিস্টরা যে বাংলাদেশের জনগণকে মিথ্যা তথ্য দিয়েছেন, সেটা নিয়েও আলোচনা হওয়া দরকার, সেটা নিয়েও মানে সেলফ ক্রিটিসিজম দরকার আছে। তো আমি আর আমার বক্তব্য আজকে খুব দীর্ঘ করতে চাই না, আমার পরে অন্যান্য বক্তারা আছে এবং আমি আগেই বলেছি আমাকে আরেক জায়গায় যেতে হবে। তবে আজকের এই আয়োজনটা চমৎকার, এবং আমাদের প্রফেসর সাহেব একটা খুব চমৎকার কিনোট পেপার দিয়েছেন। এটা আরো বিশদভাবে পড়াশোনা করা দরকার, এবং প্রত্যেকটা পাতা নিয়ে আলোচনা করা দরকার, আর্গুমেন্ট করা দরকার, ডিসকাশন করা দরকার, যে কোনটা আমরা ওনার সাথে একমত, কোনটা একমত না, এবং সকলে মিলে ঠিক করা দরকার আমাদের রাস্তাটা কি হবে। এবং খুব বেশি কি বলবো, ডিসপারশনের দরকার নাই। আমি আগেই যেটা বললাম, 3-4টা জবাব আমাদের পেতে হবে। 1 নম্বর জবাব পেতে হবে যে আমার ন্যাশনাল ওয়েলথ ক্রিয়েশন আমরা কিভাবে করব, 1 নম্বর জবাব। জিডিপি কিভাবে বাড়াবো। 2 নম্বর, আমার টার্গেটেড ইন্ডাস্ট্রি কি হবে, কোনগুলোকে আমি প্রায়োরিটি দেবো আমার টার্গেটেড ইন্ডাস্ট্রির জন্য। 3 নম্বর, ইন্ডাস্ট্রি বা ম্যানুফ্যাকচারিং বা ইনভেস্টমেন্টের জন্য যে এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে যে বটলনেকগুলো আছে, সেটা কিভাবে আমরা সলভ করব। আর ফাইনালি আমি ওয়েলথ হয়ে যাওয়ার পরে ডিস্ট্রিবিউশনটা কিভাবে করব। আর লাস্ট আমি বলেছিলাম ব্যাংকিং সেক্টর সম্পর্কে একটা কথা বলে শেষ করব। ব্যাংকিং নিয়ে তো সারাদিন আলোচনা হওয়া দরকার।
একমাত্র এস আলম বাংলাদেশ থেকে 2,25,000 কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে। এক এস আলম 2,25,000 কোটি টাকা। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে বাংলাদেশের সব সুশীল সমাজ চুপ করে বসেছিলেন 15 বছর, টু শব্দ উচ্চারণ করেন নাই। আমরা একই ভুল যেন আবার না করি। এখন 5 মাস হয়েছে, সরকার ক্ষমতায় এসছে, একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার। আপনাদের আওয়াজ তুলতে হবে, ভুল হলে এটা বলতে হবে। এই মন্ত্রী, প্রধানমন্ত্রী, সরকার, পুলিশকে ভয় পেলে চলবে না। ভয়ের পরিণতি কি হতে পারে, চাটুকারিতার পরিণতি কি হতে পারে, সেটা ফ্যাসিবাদের মধ্য দিয়ে আমরা দেখেছি। আশা করি বাংলাদেশের জনগণ আর একবার ফ্যাসিবাদকে আশকারা দেবে না। আপনাদেরকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।